গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 25 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব। তার সাথে সাথে প্রচুর স্ট্যাটিক জিকে রয়েছে, মন দিয়ে দেখো। আজকে প্রথম প্রশ্ন, ভারত সরকারের নীতি নির্ধারিত শীর্ষ থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ এর নতুন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অনুরাগ জৈন নিযুক্ত হয়েছেন সিইও হিসাবে। মধ্যপ্রদেশের 35তম মুখ্য সচিব চিফ সেক্রেটারি, সড়ক পরিবহন আর মহাসড়ক মন্ত্রকের সচিব এবং ডেইরি বিভাগের সচিব ছিলেন ইনি এর আগে। এই নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। এটা 1 জানুয়ারি 2015 সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবের মাধ্যমে। সদর দপ্তর নতুন দিল্লি। পরিকল্পনা কমিশন আগে ছিল, সেটাকে রিপ্লেস করে নীতি আয়োগ হয়েছে। প্ল্যানিং কমিশন 1950-এ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা একটা নন কনস্টিটিউশনাল মানে অসাংবিধানিক এবং নন স্ট্যাচুটরি অর্থাৎ অসংবিধিবদ্ধ সংস্থা। নীতি আয়োগের বিভিন্ন ক্ষেত্রে রাজ্যগুলোর পারফরমেন্স মূল্যায়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সূচক আর রিপোর্ট প্রকাশ করে থাকে, যেগুলো হচ্ছে এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভারতের রাজ্যগুলোর অগ্রগতি পরিমাপ করে এটা। অটল ইনোভেশন মিশন, এটা দেশে উদ্ভাবন আর উদ্যোক্তা সংস্কৃতির বৃদ্ধির লক্ষ্যে ফ্ল্যাগশিপ একটা ইনিশিয়েটিভ, অটল থিঙ্কারিং ল্যাবস। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম, ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলোর দ্রুত রূপান্তরের জন্য 2018 সালে শুরু হওয়া একটা প্রকল্প। কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স, জলসম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে রাজ্যগুলোর জন্য র্যাঙ্কিং ব্যবস্থা। ওমেন এন্টারপ্রেনিয়রশিপ প্ল্যাটফর্ম, মহিলা উদ্যোক্তাদের সহায়তার জন্য একটা সমন্বিত অনলাইন পোর্টাল। তারপরে সুনাইয়া ইনিশিয়েটিভ, শূন্য ইনিশিয়েটিভ, শহর এলাকাতে ইভি বা বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে শূন্য দূষণ সরবরাহ প্রচার করা। লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব জীবনধারা প্রচারের উদ্যোগ। এরপর আন্তর্জাতিক দাবা সংস্থা ফাইডের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? আন্তর্জাতিক দাবা সংস্থা যে ফাইড আমাদের, এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্বনাথন আনন্দ। এবার এই ফাইড কি? এটা বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা, ফরাসি নাম ফেডারেশন ইন্টারন্যাশনাল দেশ এইচএস থেকে সংক্ষেপে ফাইড শব্দটা এসেছে। এটা প্রতিষ্ঠিত হয় 1924 সালে। আর বিশ্বনাথন আনন্দ 2022 সালের আগস্ট থেকে ফাইডের ডেপুটি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছিলেন। দেখো, বিশ্বনাথন আনন্দ প্রথম খেতাব অর্জন করেন 1988 সালে, মাত্র 18 বছর বয়সে, ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হিসেবে। তিনি মোট 5 বার বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছেন, 2000, 2007, 2008, 2010 আর 2012-তে। 1991-92-এ ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, এটা পেয়েছেন এরকম প্রথম ক্রীড়াবিদ ইনি, প্রথম খেলরত্ন পুরস্কার পেয়েছেন। এছাড়া 2007 সালে ইনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছিলেন। আর এনার অটোবায়োগ্রাফির নাম মাইন্ড মাস্টার, উইনিং লেসন ফ্রম আ চ্যাম্পিয়ন্স লাইফ। এরপরে অসমে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার আর মানবিক সাহায্য প্রদানের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন নামে অপারেশন চালু করেছে? অপারেশন জল রাহাত। অসমে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে 57,100-এরও বেশি দুর্গত মানুষকে উদ্ধার আর ত্রাণ সহায়তার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী অপারেশন জল রাহাত চালু করেছে। ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কোর, রেড সিল ডিভিশন এটা মানে এই উদ্যোগ নিয়েছে এবং বর্ষার বন্যার জন্য মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ এই উদ্দেশ্যে করা হয়েছে। দেখো, ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবরের হ্রদের কাছ থেকে চেমায়ংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সাংপো নামে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে। আর মাজুলি, এটা ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, যেটা অসমের জোরহাট আর মাজুলি জেলাতে রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত এবং ডিব্রু সাইখোয়া বন্যপ্রবণ ব্রহ্মপুত্র উপত্যকাতেই রয়েছে। অপারেশন পোলো, এরকম যে সমস্ত অপারেশন গুলো হয়েছে সেগুলো আগের দিনে একবার রিভিশন করেছি, আজকে আমরা একবার চটপট রিভিশন করে নেব। অপারেশন পোলো হয়েছিল 1948-এ,
হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করার জন্য পরিচালিত একটা পুলিশি অভিযান। অপারেশন বিজয় 1961-তে হয়, গোয়া দমন দিউকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করার সামরিক অভিযান। অপারেশন সিঁদুর 2025-এ হয়, সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার জন্য পরিচালিত বিশেষ প্রতিক্রিয়াশীল অপারেশন। অপারেশন মেঘদূত 1984-তে হয়, সিয়াচেন হিমবাহের ওপর ভারতের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য পরিচালিত সেনার সফল অপারেশন। অপারেশন ব্লু স্টার 1984-এ হয়, অমৃতসরের স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের সরাতে সেনাবাহিনীর পদক্ষেপ। অপারেশন পবন 1987-তে হয়, শ্রীলঙ্কায় শান্তিরক্ষী বাহিনী হিসাবে ভারতীয় সেনার অপারেশন। অপারেশন অজয় হয় 2023-এ ইসরায়েল হামাস সংঘাতের উপর ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার মিশন। অপারেশন ইন্দ্রাবতী 2024-এ হয়, হাইতিতে রাজনৈতিক আর সামাজিক অস্থিরতার সময় আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের মিশন। অপারেশন কাবেরী 2023-এ হয়, গৃহযুদ্ধ কবলিত সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অভিযান। অপারেশন দোস্ত 2023-এ হয়, তুরস্ক আর সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের সময় ভারতের ত্রাণ আর উদ্ধার সহায়তা পাঠানোর মিশন। অপারেশন ক্যাকটাস 1988-তে হয়, মালদ্বীপে অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে সেদেশের সরকারকে সাহায্য করতে ভারতীয় সশস্ত্র বাহিনীর সফল মিশন। অপারেশন বিজয় 1999-এ হয়, কার্গিল যুদ্ধের সময় অনুপ্রবেশকারী পাকিস্তানি বাহিনীকে কার্গিল সেক্টর থেকে বিতাড়িত করার অভিযান। এরপর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ার কোন জাদুঘরে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন? মিউজিয়াম অব দ্য সিটি অফ স্কোপজে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নর্থ ম্যাসিডোনিয়া সফরকালে রাজধানী স্কোপিয়ের মিউজিয়াম অব দ্য সিটি অফ স্কোপিয়ে তে মহাত্মা গান্ধীর একটা আবক্ষ মূর্তি উন্মোচন করেন। নর্থ ম্যাসিডোনিয়ার রাজধানী হচ্ছে এই স্কোপিয়ে। নর্থ ম্যাসিডোনিয়ার মুদ্রা ম্যাসিডোনিয়ার দিনার। নর্থ ম্যাসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ে হচ্ছে মাদার টেরেসার জন্মস্থান, এটা মনে রাখবে। 1910 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন। আর রাষ্ট্রপতি সম্পর্কিত মৌলিক অনুচ্ছেদ যেগুলো আমরা সেগুলো একবার দেখে নিই। অনুচ্ছেদ 52 ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। অনুচ্ছেদ 53 কেন্দ্রীয় সরকারের সর্বসময় নির্বাহী বা শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। আর্টিকেল 54 রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত, সংসদের উভয় কক্ষ আর রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত নির্বাচক মণ্ডলীর দ্বারা। আর্টিকেল 55 রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির কথা বলা হয়েছে, একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি। আর্টিকেল 56 রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছরের কথা, রাষ্ট্রপতির কার্যকাল থাকে 5 বছরের মেয়াদের জন্য। আর্টিকেল 57 রাষ্ট্রপতির পদে পুনর্নির্বাচনের যোগ্যতার কথা বলা আছে। আর্টিকেল 58 রাষ্ট্রপতি পদের প্রার্থী হওয়ার যোগ্যতার কথা বলা আছে। আর্টিকেল 59 রাষ্ট্রপতি পদের শর্তাবলী, যেমন কোনো লাভজনক পদে অধিষ্ঠিত না থাকা, এই ধরনের জিনিসগুলো আছে। আর্টিকেল 60 কি আছে? রাষ্ট্রপতির শপথ বা প্রতিজ্ঞা ভারতের প্রধান বিচারপতি কর্তৃক পরিচালিত। আর্টিকেল 61 রাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিচমেন্ট করার পদ্ধতি বর্ণনা করা আছে। আর্টিকেল 62 রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্দিষ্ট সময়ের মধ্যে 6 মাসের মধ্যে নির্বাচন করার বিধান কথা বলা আছে। আর্টিকেল 70 কোনো আকস্মিক পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রপতির কার্যাবলী সম্পাদনের কথা বলা আছে। আর্টিকেল 72 রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। পার্ডনিং পাওয়ার অর্থাৎ দণ্ড হ্রাস, মকুব বা মৃত্যুদণ্ড স্থগিত রাখার কথা আলোচনা করা হয়েছে। আর্টিকেল 74 রাষ্ট্রপতিকে সহায়তার পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের কথা বলা আছে। আর্টিকেল 75 রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী আর অন্যান্য মন্ত্রীদের নিয়োগের কথা বলা আছে। আর্টিকেল 76 রাষ্ট্রপতি কর্তৃক ভারতের অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে। আর্টিকেল 77 ভারত সরকারের সমস্ত প্রশাসনিক কার্য রাষ্ট্রপতির নামে পরিচালিত হওয়ার কথা বলা আছে। আর্টিকেল 78 প্রশাসনিক বিষয়ে রাষ্ট্রপতিকে তথ্য সরবরাহ করা প্রধানমন্ত্রীর কর্তব্য, সেটা বলা আছে। আর্টিকেল 85 সংসদের অধিবেশন আহ্বান করা, স্থগিত করা আর লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা। আর্টিকেল 111 সংসদে পাস হওয়া বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদান, ভিটো পাওয়ারের কথা বলা আছে। আর্টিকেল 112 সংসদে বার্ষিক আর্থিক বিবরণী, ইউনিয়ন বাজেট পেশ করার ব্যবস্থা রয়েছে। আর্টিকেল 123 সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতার কথা বলা আছে। আর্টিকেল 143 আইনগত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্টের থেকে পরামর্শ সহ রাষ্ট্রপতির ক্ষমতা, সে কথা বলা আছে। এরপরে ICAR CMFRI গভীর সমুদ্রের মৎস্য সম্পদের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কোন মোবাইল অ্যাপটা চালু করেছে? ডিপ ডাটা অ্যাপ।
অ্যাপটা কেন্দ্রীয় সরকারের ডিপ ওশান মিশন প্রকল্পের আওতায় ভূবিজ্ঞান মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের অর্থায়নে তৈরি করা হয়েছে। এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা গভীর সমুদ্রের মাছের প্রজাতি শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস মানে ট্যাক্সোনমি এবং ভৌগোলিক বিস্তারের বৈজ্ঞানিক তথ্য প্রদান করে। ICAR-CMFRI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। 3 ফেব্রুয়ারি 1947 এটা প্রতিষ্ঠিত হয় এবং 1967 সালে এআর এর অন্তর্ভুক্ত হয়। এর হেডকোয়ার্টার রয়েছে কোচিতে, কেরালার। পেরেন্ট বডি বা মন্ত্রক হচ্ছে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ এবং কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রক। এরকম আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় আছে? আমাদের মুম্বাইয়ে আছে। সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাই। নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সদর দপ্তর মুম্বাই। সিডবি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর লখনৌ। IRDAI ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সদর দপ্তর আমাদের কোথায় আছে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, আমি বলেছি হোমওয়ার্ক, এটা তোমরা আমাকে জানাবে শেষকালে কমেন্ট বক্সে। আচ্ছা, তোমাদের এই জুনের কারেন্ট অ্যাফেয়ার্স বা মান্থলি যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে যা যা আলোচনা করা হয় সকালের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে, সকাল 6টার ক্লাসে, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের প্রত্যেক মাসে একটা কম্পাইলেশন ইবুক বানানো হয়, যেটা তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশনে রয়েছে। তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ওখান থেকে কালেক্ট করতে পারো, আর ইয়ারলি গুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে আছে। অ্যাপটা তোমরা ডাউনলোড করে ওখানে কোর্স সেকশনটা ভিজিট করলে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পাবে। আর রেলওয়ে গ্রুপ ডির মক টেস্ট গুলো তোমাদের দিয়ে দেওয়া হয়েছে নতুন প্যাটার্ন অনুযায়ী, 15টা সেট সমাধান এবং ব্যাখ্যা সহ। এইগুলো রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশনে। এছাড়াও টেস্ট সিরিজ অপশনে বিভিন্ন ইয়ারের প্রিভিয়াস ইয়ার জিকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে করতে পারো। অন্যান্য কোর্সও অ্যাভেলেবেল, সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা চাইলে এগুলোতেও যুক্ত হতে পারো। সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের পরীক্ষার প্রস্তুতির জন্য আলাদা আলাদা করে গাইডেন্স ব্যাচ তোমাদের এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে, যেগুলো ডেমো ক্লাসও তোমরা কোর্স সেকশন থেকে গিয়ে করতে পারো। আর এই যে টেস্ট সিরিজ অপশন, এই যে ইবুক অপশন, এগুলো থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট সিরিজ এগুলোও করতে পারবে। অ্যাপটা ডাউনলোড করে নাও, গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর এরপরেও কিছু কোয়ারিজ থাকলে এই ওপরের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করবে। পরের প্রশ্ন, 2026 সালের জুলাই মাসে আয়োজিত 16তম ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী সম্মেলন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়েছিল কোথায়? চণ্ডীগড়ে। ভারতের আয়োজনে 22 থেকে 24 জুলাই 2026 পর্যন্ত চণ্ডীগড়ে 16তম ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা 23 জুলাই 2026 সালে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বিল্ডিং ফর রেসিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, এটা ছিল এবারের থিম। এরপরে কেনিয়াকে ইবোলা মোকাবিলার জন্য ভারতে 4.5 টন চিকিৎসা সহায়তা সামগ্রী কোন আন্তর্জাতিক বিমানবন্দরে হস্তান্তর করা হয়? জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর। 22 জুলাই 2026 তারিখে ভারতের কেনিয়াকে ইবোলা মোকাবিলা এবং অন্যান্য সংক্রামক ব্যাধি প্রতিরোধের জন্য এই 4.5 টন চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠানো হয়েছে। ইবোলা হচ্ছে ইবোলা ভাইরাস বনভুক্ত এক ধরনের মারাত্মক ভাইরাল হেমোরেজিক ফিভার, যেটা সংক্রামিত ব্যক্তির রক্ত, শারীরিক তরল এবং দূষিত বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে চড়ায়। অর্থোবোলা ভাইরাস নামক ভাইরাসের কারণে এটা হয়ে থাকে। প্রধান লক্ষণ যেগুলো হয় সেগুলো হচ্ছে আকস্মিক জ্বর, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, পেশিয়ার গলা ব্যথা, তীব্র দুর্বলতা, বমি, ডায়রিয়া, শরীরের ভেতর আর বাইরের রক্তক্ষরণ, এই সমস্ত দেখা যায়। কেনিয়ার রাজধানী নাইরোবিতে কেনিয়ার মুদ্রা হচ্ছে কেনিয়ান সিলিং। ইউএনএপি সদর দপ্তর, আমাদের যে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউনেপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে রয়েছে। প্রথম ইবোলা প্রাদুর্ভাব 1976 সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইবোলা নদীর তীরে দেখা গিয়েছিল, যার নাম অনুসারে এই রোগের নামকরণ করা হয়। এরপরে শিক্ষা মন্ত্রকের অধীনস্থ উচ্চ শিক্ষা বিভাগের অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের নতুন সচিব পদে কাকে নিযুক্ত করা হয়েছে? নরেশ পাল গাংওয়ার। দেখো, এরকম যদি আমরা কেন্দ্রীয় সরকারের সচিব আর আধিকারিকদের যারা যারা নতুন নিয়োগ হয়েছেন এগুলো একবার রিভিশন করে নিই। বিনীত যোশী সচিব পঞ্চায়েত রাজ মন্ত্রকের, নরেশ পাল গাংওয়ার
উচ্চশিক্ষা দপ্তরের সেক্রেটারি। টি কে অনিল কুমার, স্কুল শিক্ষা ও সাক্ষরতা দপ্তর। কাতিকি থালা শ্রীনিবাস, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক। সত্যেন্দ্র সিং, নগর উন্নয়ন দপ্তর। কেশবচন্দ্র, খনি মন্ত্রক। চন্দ্রভূষণ কুমার, শ্রম আর কর্মসংস্থান মন্ত্রক। সুশীল কুমার লোহানি, পশুপালন ও দুগ্ধ উৎপাদনের দপ্তর। পীযূষ গোয়েল, জাতীয় মানবাধিকার কমিশন এর মহাসচিব। ক্যাবিনেট সচিব টিবি সোমানাথন, প্রধান সচিব পি কে মিশ্র, হোম সেক্রেটারি স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি, ফাইন্যান্স সেক্রেটারি অজয় শেঠ, ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং। এরপরে ডিআরডিও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘ পাল্লার কুশ সারফেস টু এয়ার মিসাইলের প্রথম পরীক্ষা উড়িষ্যা উপকূলের কোন দ্বীপ থেকে সফলভাবে সম্পাদন করে? এপিজে আব্দুল কালাম দ্বীপ। 23 জুলাই 2026 ডিআরডিও উড়িষ্যা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দীর্ঘ পাল্লার সারফেস টু এয়ার মিসাইল কুশ এর সফল প্রথম পরীক্ষা সম্পাদন করে। এটা ভারতের একটি উচ্চভিলাষী নিজস্ব আকাশ প্রতিরক্ষা কর্মসূচি। এর লক্ষ্য 2035 সালের মধ্যে ভারতের জন্য একটি বহুস্তরীয় জাতীয় আকাশ সুরক্ষা বলয় গড়ে তোলা। এতে 3টে ভেরিয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। 120 থেকে 150 কিলোমিটার এর M1, প্রায় 250 কিলোমিটারের M2 আর 350 থেকে 400 কিলোমিটারের M3। 2026 সালের 23 জুলাই তারিখে দ্বিতীয় ভারত গ্রিন হাইড্রোজেন সামিট নিচের কোন শহরে আয়োজন অনুষ্ঠিত হয়েছে? কোন শহরের আয়োজনে হয়েছে? এটা দেখো, এটা হয়েছে অ্যাকচুয়ালি নতুন দিল্লিতে। সেকেন্ড ভারত গ্রিন হাইড্রোজেন সামিট 2026। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI এটা আয়োজন করেছে। এবারের থিম ছিল পজিশনিং ইন্ডিয়া অ্যাজ আ গ্লোবাল হাইড্রোজেন হাব। ভারত 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিন হাইড্রোজেন বাজারের প্রায় 10% অংশ দখলের লক্ষ্য নির্ধারণ করেছে এটাতে। আর নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় হাইড্রোজেন প্রস্তুত করাকে বলা হয় গ্রিন হাইড্রোজেন। আগের দিনে হোমওয়ার্ক দেখবো, পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? এটা হয়ে যাবে কোচবিহার। কোন সাংবিধানিক সংশোধনী আইন পাশ হওয়ার পর এখন 6টা মৌলিক অধিকার আছে? এটা হয়ে যাবে 1978 এর 44তম সাংবিধানিক সংশোধন আইন। আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, পেঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? শিলালিপি উদ্যানকে কি বলা হয়? শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেব। 2026 সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক এবং মশলা বাহক হিসাবে কাদের মনোনীত করা হয়েছে? মীরাবাই চানু আর লাভলিনা বোরগোহেইন। 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অঞ্জন দত্ত পরিচালিত কোন ছবিটা সেরা বাংলা চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে? চালচিত্র এখন। 2026 সালের 22 জুলাই চীন কোন রকেটের মাধ্যমে পূর্ব চীন সাগর থেকে সফলভাবে 9টা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? গ্র্যাভিটি 1। ভারতের প্রথম AI পাওয়ার্ড পাখি অভয়ারণ্য কোন রাজ্যে গড়ে তোলা হবে? মহারাষ্ট্র। 2026 সালে সঞ্জয় কুমার জেনের পদত্যাগের পর IRCTC এর CMD হিসাবে অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? রাহুল হিমালয়ান। ভারতের কোন ফিনটেক সংস্থা দেশের প্রথম UPI সমর্থিত ডিজিটাল মিল কার্ড চালু করেছে? এনক্যাশ। রাজস্থান সরকার যুবকদের দক্ষতা আর খেলাধুলা যুক্ত করতে কোন পোর্টাল চালু করেছে? মুখ্যমন্ত্রী যুবা সুযোগ। 2026 সালের জুলাই মাস পর্যন্ত ভারতীয় রেলওয়ে তার ব্রডগেজ নেটওয়ার্কের কত শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন করে বিশ্বের দ্বিতীয় স্থান লাভ করেছে? 99.6%। কোন অপারেশনের আওতায় প্রায় 12 কোটি ট্রামাডোল ট্যাবলেট বাজেয়াপ্ত করে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পর্দাফাঁস করা হয়েছে? অপারেশন বাজরা। তামিলনাড়ু সরকার চিফ মিনিস্টার্স ব্রেকফাস্ট স্কিমের নাম পরিবর্তন করে কোন বিখ্যাত নেতার নামে নামকরণ করেছে? কে কামরাজ। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, আর ফিডব্যাক অবশ্যই জানাও কমেন্ট করে। তোমাদের এই সেশনে তোমরা ঠিক যেরকম ভাবে
স্ট্যাটিক জিকে সমৃদ্ধ একটা ক্লাস চাইছিলে, ঠিক সেরকম স্ট্যাটিক জিকে সমৃদ্ধ এই ক্লাসটা হচ্ছে কিনা তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করে এই ক্লাসগুলো বানানো হয়। তো তোমরা কমেন্টে ফিডব্যাকটা অবশ্যই দেবে, যদি এটা পজিটিভ হয় বা নেগেটিভ হয়। এবং প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।